দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর এটা সেট নম্বর 2 40 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত পূর্ণমান 40 সময় 90 মিনিট সিলেবাস নম্বর বিভাজন ও নমুনা প্রশ্নপত্র সেট নম্বর 2 সমস্ত প্রশ্নের উত্তর সাজেশন 100% সাফল্য। সিলেবাস সিলেবাস যদি বলি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 গোলক, চ্যাপ্টার 13 ভেদ, চ্যাপ্টার 14 অংশীদারি কারবার, চ্যাপ্টার 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, চ্যাপ্টার 16 লম্ব বৃত্তাকার শঙ্খ, চ্যাপ্টার 18 সাদৃশ্যতা। অর্থাৎ এই কটা চ্যাপ্টারের ভিতর থেকে তোমার এই প্রশ্নটা করা হয়েছে। আমরা প্রশ্নটা একটু দেখে নেই। এখানে দেখো সেকেন্ড সামেটিক এভালুয়েশন ক্লাস 10 সাবজেক্ট ম্যাথমেটিক্স টাইম 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট এবং ফুল মার্ক 40। এখানে 1 নম্বরে এমসিকিউ 7 মার্ক, তারপরে 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর 8 মার্ক, 3 নম্বরের হচ্ছে 5 মার্ক, এরকম করে টোটাল প্রশ্ন আছে 8 নম্বর পর্যন্ত। এই প্রশ্নটারই আমি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। সরাসরি প্রশ্নটা একটু বড় করে দেখাচ্ছি। 1 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরের প্রশ্ন শেষ। 2 নম্বরের 4টি প্রশ্ন দেখতে পাচ্ছ, 3 নম্বর, 4 নম্বর, এরপর 5, 6, 7, 8। সরাসরি চলে যাবো 1 নম্বরের উত্তরে। এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য এটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। আমরা যদি বলি এখানে এ বলতে এখানে তোমার বইতে ছিল পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা। তাহলে আমরা উত্তরটা দেখার আগে কীভাবে করব, তাদের মূলধনের অনুপাত 500 টাকা 9 মাসের জন্য 500 গুণ 9, 600 টাকা 5 মাসের জন্য 600 গুণ 5, তাহলে 4500, এটা গুণ করলে হয় 4500, এটা গুণ করলে হয় 3000। তাহলে এখানে কাটাকাটি করব, 3টা শূন্য, 2টো শূন্য, 2টো শূন্য কাটবো, তারপরে আমরা 15 দিয়ে ভাগ করব, 15 দুগুণ 30, 3 15 পথে 3:2, অর্থাৎ উত্তর হবে 3:2। এই যে এ নম্বরের উত্তর হবে। তাহলে আমরা এ নম্বরের উত্তর দিয়ে দেবো 3:2। এরপর 2 নম্বরের প্রশ্ন 3x² + 8x + 2 সমীকরণে বীজদ্বয় এ ও বি হলে 1/a + 1/b এর মান কত? তাহলে এটা যদি এরকম হয় তাহলে আমরা উত্তরটা দেখে নেই। দেখো তোমার এটা তো আমরা দেখেছি। পরের প্রশ্ন হচ্ছে যে দুইটা সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, ঠিক আছে? তাহলে আলফা বিটা হলে মূলদ্বয়ের যোগফল হবে -b/, অর্থাৎ 8x যোগফল 8/3 -8/3 এবং গুণফল হবে আলফা বিটা সমান 2/3, কারণ c/a সূত্র, ঠিক আছে? আমি আবার বলবো, অর্থাৎ মূলদ্বয়ের যোগফলে একটা সূত্র, মূলদ্বয়ের গুণফলে একটা সূত্র, ঠিক আছে? তাহলে বলছে বীজদ্বয় আলফা বিটা হলে এত প্লাস বিটা, তাহলে 1/α + 1/β, এটা লসাগু করলে বিটা প্লাস আলফা মানটা বসিয়ে দেবো আলফা প্লাস বিটার, এবং আলফা বিটার মানটা বসিয়ে দেবো। আলফা বিটার মান বসালে ক্যালকুলেশন করলে -4 আসে, অর্থাৎ উত্তর হবে সি। তাহলে আমরা পরবর্তী যে উত্তরটা সেটা হবে সি নম্বরের উত্তর -4। তারপর যদি y - z অনুপাত 1/x, z - x অনুপাত 1/y হয়, তবে x অনুপাত y অনুপাত প্রপোর্শনাল টু 1/z হয়, তাহলে 3টি ভেদ সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা দেখছি যে y সমানুপাতিক y - z সমানুপাতিক এটা, তাহলে y সমান k × 1 বা k1, আর এটা k2 ধরবো, আর পরেরটা k3 ধরবো, 3টা। তারপরে কি সমীকরণ যোগ করে দেবো, যোগ করে দেখলে 0 আসে, তাহলে উত্তর হবে অ্যান্সার এ, অর্থাৎ 0। এরপরে পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর। দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। এ বি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক দুটি এ ও বিন্দুতে স্পর্শ করে, এসি বি 60 ডিগ্রি, কোনটি হবে উত্তর? আমরা দেখি দুটো সাধারণভাবে কি করছে, স্পর্শ করেছে। তাহলে স্পর্শ করলে এখানের উত্তরটা হবে ডি, অর্থাৎ 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রিটা যে কীভাবে এলো সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএসি কোণ, দেখো এই যে এটুকু শুধু যদি মনে রাখো, এ বিএসি কোণ, এবিসি কোণ এবং এসিবি কোণ। বি এ
সি কোণ, এসি বি কোণ, অর্থাৎ এটা যদি 90 হয় আর একটা তো সরল কোণ আছে, এটি হচ্ছে 180 ডিগ্রি, বাকি দুটোর যোগফল 180 ডিগ্রি, তাহলে উত্তর হবে 90 ডিগ্রি। যাই হোক, এরপরের প্রশ্ন আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। এরকম একটা সম্পর্ক আছে, তার উত্তরটা কি হবে? উত্তরটা হবে হলো ব্যস্তভেদে এবিসি ত্রিভুজ। আমার এখানের উত্তরটা হবে কি, পাশাপাশি চিত্র রাখা হলো, কাজেই এবি সমান এসি, এরকম কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, হলে কোন সম্পর্কটি ঠিক? এটা তিনটা হলে তাহলে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এখানে উত্তর হবে 64:27, অর্থাৎ প্রথম এ নম্বর উত্তর হবে, সেই অনুপাতটা 4/3 পাই আর কিউবের সূত্র, 4/3 পাই r2 কিউব, পরে 64 বা এটা। এরপরটা আমরা চলে যাব 7 নম্বর। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন দেখা গেছে আমরা যদি এখান থেকে 100% বৃদ্ধি পাই, কীভাবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই ঘন একক করে দ্বিগুণ করলে দেখা গেছে 2/3, অর্থাৎ আয়তন বৃদ্ধি পায় সমপরিমাণ, 100% হবে উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, এ সমানুপাতিক বি, আবার বি সমানুপাতিক 1/c, সি সমানুপাতিক ডি হয়, তবে এ ও ডি ভেদ সম্পর্ক নির্ণয় করো। তো এ সমানুপাতিক বি, কে ওয়ান বি, যেখানে কে ওয়ান একটু অশূন্য ধ্রুবক, বি সমানুপাতিক 1/c অর্থাৎ বি সমান k2/c, সি সমানুপাতিক ডি কি k3d। তাহলে 1 2 3 সমীকরণ থেকে পাই এ ওয়ান সমান কে ওয়ান বি, কে বি মানটা বসাইলাম k2, কে ওয়ান k2/c, কে ওয়ান k2/k3, k/d, এই তিনটার পরিবর্তে ধরলাম এই সমান k/d, অর্থাৎ এ সমানুপাতিক ডি, এ ও ডি ব্যস্তভেদে আছে। গেল। এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্তদ্বয়ের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই যে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথা r1 8 সেন্টিমিটার, r2 3 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তাহলে কত? তোমার 13 সেন্টিমিটার। বস্তু দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে, সূত্রটা মনে রাখবে, এটা ডি স্কোয়ার। হ্যাঁ, ডিটা হচ্ছে কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব মাইনাস r1 মাইনাস r2 হোল স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার মাইনাস 169 বিয়োগ 25 অর্থাৎ 144 12 হবে উত্তর। তাহলে আমরা এভাবে উত্তরটা করে ফেলবো। এবার 3 নম্বরের প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তারপরে উচ্চতা, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/s স্কোয়ার প্লাস r স্কোয়ার, যে সূত্রটা সেটা। তাহলে এখানে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখানে পাই আর এল, যেখানে এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে আর এর সমান 3l, তাহলে আর এর সমান 9l স্কোয়ার, হোল স্কোয়ার করলে আর স্কোয়ার এস স্কোয়ার, তাহলে 9 ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল স্কোয়ারের মানটা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান 1/9, অর্থাৎ এটা হবে উত্তর। এরপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 4, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এই গোলকের বর্ধিত সম্পর্কটি নির্ণয় করো। সম্পর্কটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি যদি সম্পর্কটি নির্ণয় করতে যাই, তাহলে দেখা যাচ্ছে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, নিরেট গোলকের আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব, তাহলে এস কিউব মানে 4 পাই আর স্কোয়ার হোল স্কোয়ার, ক্ষেত্রফল ডিভাইডেড ভি স্কোয়ার অর্থাৎ আয়তনের কিউব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এস কিউব বাই ভি স্কোয়ারের ক্যালকুলেশনের টোটালি মান এস কিউব বাই ভি কিউব হবে 36 পাই। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ছাবা, দীপক ও পৃথক। পৃথা যথাক্রমে 6,000 টাকা এবং এত মূলধন নিয়ে একত্রে ব্যবসা শুরু করলো। অর্থাৎ এই 3 নম্বরের যে প্রশ্নটি, সেই 3 নম্বরের প্রশ্ন তোমাদের একটা উদাহরণের প্রশ্ন এটা। ধরি সাবা x মাস পরে আরও 3,000 টাকা লগ্নি করেছিল, সাবা 6,000 টাকা x মাস পরে, তাহলে 6,000 যোগ 3,000 অর্থাৎ 9,000 টাকা, আর বাকি থাকলো 12 - x। ব্যবসায় নিয়োজিত, বছরের শেষে যে লাভ পাওয়া যাবে 1 মাস পেতে হলে ছাব্বার প্রয়োজন, এটার সাথে গুণ 12 - x টাকা অর্থাৎ এই টাকা। আবার দীপক ও পৃথা যথাক্রমে 12 মাস নিয়োজিত করলো, তাহলে 12 মাসের যে মূলধন সেটা আলাদা আলাদা করতেছি, 3টা মূলধনের অনুপাত এটা বের হলো। ঠিক আছে, তারপরে পৃথার লাভের পরিমাণ এখান থেকে ক্যালকুলেশন করলে যে লাভটা হয় এটা, অর্থাৎ এটার মানটাই দেওয়া আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে x সমান 4 হয়। তাহলে 3,000 টাকা 4 মাস পরে ব্যবসায় লগ্নি করেছিল। এরপরে পরের প্রশ্নে চলে যাব।
পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা এবং 10,000 টাকা নিয়ে অংশীদারি কারবারে এই শর্তে ব্যবসা শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছর শেষে 6,960 টাকা লাভ হলো, তা থেকে কি কত টাকা পেলো তা নির্ণয় করি। পূজা, উত্তম ও মেহের মূলধনের অনুপাত হচ্ছে কত, এটাকে আগে অনুপাতে লিখে তারপরে কেটে দিয়ে ছোট করে লিখলাম। মোট লাভ হবে 6,900 টাকা। কারবার চালানের মাসিক খরচ 125 টাকা। কারবার চালানো 1 বছরে মোট খরচ, তাহলে 125 গুণ 12 1,500 টাকা। হিসাব রাখার জন্য পুজো, উত্তম প্রত্যেক মাসে 200 টাকা, তো এখান থেকে 2,400 টাকা। সমস্ত খরচ বাদে মোট লাভ হচ্ছে 660 টাকা। তো 660 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, পুজো পাবে 5/8 অর্থাৎ 150 টাকা, উত্তম পাবে 210 টাকা এবং মেহের পাবে, ক্যালকুলেশন নর্মাল ক্যালকুলেশন, এই কারণে আমি ডিটেল গেলাম না, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি আছে আমি যদি আবার একটু দেখি, সমাধান করো। তো সমাধান 1 নম্বরের যে চ্যাপ্টার, তো এই যে তোমার সমাধান, এখান থেকে কি করবে, এখান থেকে এটা লিখলাম, এটা লিখলাম, তারপরে এক্স বাই এটা আর এটা, অর্থাৎ এ লাইনে তেমন কিছুই করা হয়নি। তারপরে এর জায়গায় এক্স রাখবো, আর নিচের এক্সের জায়গায় নিচের এক্সগুলি এক পাশে রাখবো। তারপর লসাগু করে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এভাবে নর্মালি ক্যালকুলেশন করতে করতে একটা টার্ম আসবে, সেই টার্মটা হবে x² + 7x x ইন্টু x + 7, অর্থাৎ x = 0 অথবা x = -7। আশা করি বুঝতে পেরেছো। এবারে y দুটি চলের সমষ্টি সমান, যার একটি x চলকের সঙ্গে সরল বেদে, অন্যটি x চলকের সঙ্গে ব্যস্ত বেদে আছে। x1 y1 y = -1, x = 3, y = 5, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে m ও n, এই যে y = m + n, আবার m n, তাহলে আমরা অপর চল n x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আসলে অঙ্ক দুটো আমরা দেখা যাচ্ছে m ও n দুটি চল ধরি, m n, তাহলে আমরা যে m n ধরলাম, আবার তোমরা অন্য কিছু ধরলেও ধরতে পারো, ঠিক আছে। তাই y = m + n, তাহলে m সমানুপাতিক x, যদি কি বলেছে x চলের সাথে ব্যস্ত ভেদে আছে, তাই না। তাহলে আবার n সমানুপাতিক 1/x, ঠিক আছে। তাহলে n = k2/x, k2 একটু অশূন্য দেবো, y = m + n, তাহলে মানটা বসিয়ে দেবো। মানটা বসানোর পর 1 নং সমীকরণ x = 1, y = -1 বসাইলে k1 + k2 হবে -1। আবার 1 নং সমীকরণ x = 3, y = 5 বসিয়ে, কারণ এরকম দুটো মান দেওয়া আছে, 9k + k2 এরকম মান, তাই 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করে যেটা পাবো সেখান থেকে অনায়াসে ক্যালকুলেশন করলে তোমরা চলে আসবে উত্তরটা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন, থ্যালাসের প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করো, তাদের স্পর্শ বিন্দু দুটির বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে উপপাদ্য 41, ঠিক আছে। এটা সহজ একটা উপপাদ্য, তোমরা ভালো করে উপপাদ্যটি পড়ে নিবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পাশে পার্শ্বস্থ ত্রিভুজের সদৃশ। এটাও যদি দেখো, এটা 18 উপপাদ্যের 18তম চ্যাপ্টারের উপপাদ্য, এটাও তোমরা ভালো করে পড়ে নেবে। তবে এইখানেই যে প্রশ্ন বলছে এখানেই তার উত্তর শেষ হয়ে যাবে, যদি অর্থাৎ তোমার প্রশ্নটা কিন্তু সম্পূর্ণটা বলেনি, এই পর্যন্ত শেষ করেছে, ঠিক আছে। কাজের উত্তরটা এখানেই শেষ করে দিবে, প্রশ্নটা দেখে তারপর উত্তর ঠিকঠাক করে দিবে। এরপরে 7 নম্বর একটা 6 নম্বর থ্যালাসের বিপরীত উপপাদ্যের সূত্র। তো থ্যালাসের যে বিপরীত উপপাদ্যটি হলো, যদি একটি ত্রিভুজের একটি বাহুর সমান্তরালভাবে একটি সরলরেখা আঁকা হয়, তা ত্রিভুজের অন্য দুটি বাহুকে ছেদ করে, তবে সরলরেখা তৃতীয় বাহুকে একই অনুপাতে বিভক্ত করবে। থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী d = ab এর মধ্যবিন্দু, ad = da, db 1 নং সমীকরণ ই ac এর মধ্যবিন্দু, এই = ac, 1 আর 2 যদি ভাগ করে পাই তাহলে ad/e = db/ac। থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে ডিই সমান্তরাল bc, এটাই হচ্ছে উত্তর। এরপরে চলে যাব পরের প্রশ্ন। এটা হচ্ছে তোমার একটা সম্পাদ্য 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টারের সম্পাদ্যটা এরকম করে আঁকবে, কিন্তু আমি আরেকটু সুন্দর করে দেখার জন্য তোমাকে কি করবো, এই যে 6.7 সেন্টিমিটার নিবে একটা বাহু, তার 55 ডিগ্রি এবং 75 ডিগ্রি তোমরা চাঁদা দিয়েও নিতে পারে, এমনিতে 55 ডিগ্রি আর 75 ডিগ্রি আলাদা চাঁদা দিয়ে নেবে। তারপর যে কোনো একটি বাহু থেকে কি করবে, এখান থেকে তোমার 6.7 সেন্টিমিটার নিয়ে নেবে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি, চিত্রটা এই যে এইটা নিচেরটা 6.7 সেন্টিমিটার, তা 6.7 সেন্টিমিটার নেওয়ার পরে এখানে তোমার 55 ডিগ্রি এবং তোমার কি হলো 75 ডিগ্রি, ঠিক আছে।
তাহলে 55 ডিগ্রি আর এটা 55 ডিগ্রি আর এটা 75 ডিগ্রি, ঠিক আছে। দুটো নিয়ে এ বিন্দুতে পরস্পর ছেদ করছে। তারপরে এসি এবং বিসি এর দুইটা কী করবো, লম্ব দ্বিখণ্ডক আঁকবো, তাই না। এসি এবং বিসির দুইটা লম্ব দ্বিখণ্ডক আঁকলে আমরা আবার দেখি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই যে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ওকে কেন্দ্র করে এ বি অর্থাৎ ওকে কেন্দ্র করে তোমার গিয়ে হলো এবি সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এখান থেকে তোমার এই যে এখান থেকে এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলে সেই বৃত্তটি তিনটা বিন্দুতেই ছেদ করবে, এটাই নির্ণয় বৃত্ত হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্নে চলে যাব। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন বলেছে 8 নম্বরের প্রশ্ন, 1 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের তোমার ব্যাসার্ধ দুটি নিরেট গোলকগুলি 1 সেন্টিমিটার ফাঁপা গোলকে পরিণত করলে নতুন গোলকটির বহিঃব্যাসার্ধ নির্ণয় করে। এটা একটা তোমার উদাহরণ থেকে প্রশ্নটা দিয়েছে। তাহলে ধরি নতুন গোলকের বহিঃব্যাসার্ধ আর একক ও গোলক অন্তঃব্যাসার্ধ r-1 একক। প্রশ্ন অনুসারে 1/4/3 পাই r কিউব মাইনাস 4/3 পাই r1-1 হোল কিউব সমান হবে এই দুটোর 1 কিউব প্লাস মানটা বসাই দিলাম। মানটা বসানোর পর ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এখান থেকে যে রেজাল্টটা আসবে সেখান থেকে আর এর মান পাবো 9। তারপর আর এর মান 9 যদি পাই এবং আর এর মান -2, যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই আর সমান -8 আর ইকুয়াল 1। নতুন গোলকটি বহিঃব্যাসার্ধ 9 সেন্টিমিটার। এভাবে তোমরা বাইরের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r², 9 × 9, এটা ক্যালকুলেশন করে উত্তরটা লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 সেন্টিমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটি কত বায়ু আছে, বয়াটির উচ্চতা নির্ণয় করো। তোমাদের বইয়ে এটা আছে 75 সমস্ত 3/7, কিন্তু তোমার এই 75 বাদ 3/7 বাদ দিয়ে তারপর উত্তরটা দেওয়া আছে এবং বাকি অংশটুকু আমাদের করতে হবে না, এখানেই শেষ। তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল 77 সমস্ত 3/7 বর্গমিটার, তির্যক উচ্চতা L সমান 5 সেন্টিমিটার। আমি এটাই করি, তারপরে ওই মানটা বসিয়ে তোমরা নিজেরা করবে। ধরি ভূমির ব্যাসার্ধ r মিটার, উচ্চতা s মিটার। তাহলে বয়াটি উপস্থিত বায়ুর পরিমাণ যেটা আয়তন 1/3 পাই r²h, মানটা বসিয়ে ক্যালকুলেশন করে 37 সমস্ত 5/7 ঘনমিটার। সূত্র অনুসারে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল পাই r × r+l, মানটা বসাবো এবং এর মানটা পাবো এই যে এইটা। এই যেটা দেওয়া আছে 75কে 7 দিয়ে গুণ করলে 3 উপরে যোগ করলে এরকম একটা মান আসবে। সেখান থেকে অনায়াসে আমরা কি পাবো, এখানে এইচ এর মানটা পেয়ে যাবো। তবে বয়াটির উচ্চতা কত আমরা একটা পেয়েছি, কতটুকু গ্যাস আছে এবং উচ্চতা হবে গিয়ে 4 মিটার। এই হচ্ছে সামগ্রিক প্রশ্ন। তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের সূত্র যদি আগে থেকে জানা থাকে তাহলে আশা করি এই অঙ্কের প্রশ্নের উত্তরগুলি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।